ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাই। আমি মজুমদার চুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন দৈনিক আমাদের সময় পত্রিকার সম্পাদক আবু সাইদ খান এবং সিনিয়র সাংবাদিক গোলাম মুস্তফা ফিরোজ। আমরা দুজনকে স্বাগত জানাই আজকের সংবাদ সম্প্রসারণে। মুস্তফা ফিরোজ, আমি বিএনপির ফেব্রুয়ারির নির্বাচনের আসার দাবির আগে একটু জামায়াতের বক্তব্য নিয়ে আপনার সাথে মন্তব্য শুনুন, তারপর ওই আলোচনা যেতে চাই। লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি মানে কেন? লেভেল প্লেইং ফিল্ড মানে কার জন্য তৈরি হয়নি? আমরা তো মাঠে দেখছি সবগুলো রাজনৈতিক, যেটি পলাতক দল সেটি বাদ দিলাম, সবাই তো আছে। লেভেল প্লেইং ফিল্ড নেই কেন? এটা তো জামাতের সবচেয়ে ভালো জানার কথা। জামাত দীর্ঘদিন বিএনপির সঙ্গে জোটে ছিল, কখনো প্রকাশ্যে ছিল, কখনো অপ্রকাশ্যে ছিল। তো জামাত এখন একটা পজিশন নিয়েছে যে বিএনপিকে টার্গেট করে সে তার নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে, প্রতিপক্ষ বানানোর চেষ্টা করছে বিএনপিকে। বিএনপি তৃণমূল পর্যায়ে যে বিভিন্ন এলাকায় নানা রকম ঘটনা ঘটছে, চাঁদাবাজি, রাহাজানি, দখল, ছিনতাই, সেগুলোকে তারা পুঁজি করছে, পুঁজি করে তারা এটাকে সামনে আনছে। কিন্তু প্রশাসন বা আইন শৃঙ্খলা বলি, শিক্ষাক্ষেত্র বলি, স্বাস্থ্য খাত যদি খাত বলি, দখলদারিত্ব কোনটা নেই? আমরা প্রকাশ্যে একটা দেখলাম যে একটা জমি দখলের ঘটনা বা একটা চাঁদাবাজির ঘটনা, কিন্তু প্রশাসনের তো বহু অংশ জামাতেরও দখলে আছে, বিএনপিরও দখলে আছে। তাহলে ধরেন এখানে কথার কথা, যদি মানে আওয়ামী লীগ থাকতো বা অন্য একটা রাজনৈতিক দল, আমি আওয়ামী লীগের নামটা এনে এখানে আবার ভেজাল বাঁধাতে চাই না, তারা তো বলতো যে প্রশাসন তো লেভেল প্লেইং ফিল্ড নেই, কেননা সব দখল করে বসে আছে এনসিপি, জামাত আর আওয়ামী লীগ। কে কাকে দুষছেন এটা তো মানে পরিষ্কার না। এখন একটা দুইটা ঘটনা তারা দেখাচ্ছে প্রকাশ্যে, যেটা গণমাধ্যমে আসছে, কিন্তু অপ্রকাশ্যে প্রশাসনের কোন কোন ভিসি জামাত, প্রশাসনের কোন কোন লেভেলে জামাতের লোকজন বসে আছে, সেটা তো বিএনপি ভালো করে জানে। এখন বিএনপিও যদি তালিকা প্রকাশ করে আর তারাও যদি তালিকা প্রকাশ করে, তাহলে তো নির্বাচন আর হওয়ারই দরকার নেই। এইগুলি হলো নানা রকম অজুহাত, এগুলি ক্যাম্পেইন করে বিএনপিকে কোণঠাসা করে নির্বাচনী মাঠে একটা ফায়দা তোলা। তো ফায়দা তোলার এই ধরনটা খারাপ এই কারণে যে যেই পরিস্থিতিটা গত 15 বছর মানে পুরো দেশ ভোগ করলো, এখন সেটারই একটা মানে প্রতিযোগিতা দেখা যাচ্ছে। কেউ মাঠে, কেউ প্রকাশ্যে, কেউ অপ্রকাশ্যে দখলদারিত্ব করছে। তার মানে প্রতিষ্ঠানগুলো কিন্তু আর দাঁড়াচ্ছে না। নির্বাচনটা যে আমরা একটা ভালো নির্বাচন পাবো, সেই পাওয়াটা কিন্তু ক্রমেই দুরাশা হয়ে যাচ্ছে। যদি তাই হয়, এখন দেখা যাচ্ছে অনেক থানার ওসি মনে করে বিএনপি আসবে, সেই বিএনপি হয়ে গেছে। অনেক থানা বা জেলার এসপি মনে করেন যে জামাত আসবে, সে জামাত হয়ে যাচ্ছে। এইভাবে যদি বিভক্ত হয়, যদি পুলিশ পুলিশের জায়গায় না থাকে, প্রশাসন যদি প্রশাসনের জায়গায় না থাকে, তাহলে নিরপেক্ষ নির্বাচন কিভাবে হবে? না তো, কখনই হবে না। সুতরাং একটা আমি মনে করি ভিন্ন পরিস্থিতিতে একটা খুব জটিল জায়গায় কিন্তু যাচ্ছে, যেটা জামাত যেটা বলছে এটাও সত্য, আবার বিএনপিও যেটা বলছে, বিএনপিও তো অভিযোগ করেছে এই ধরনের দলীয়করণ করা, নিজেদের লোক বসানো, ম্যানিপুলেট করা, সেই অভিযোগ তো বিএনপিরও আছে। তাহলে এই দুইটা যদি হয়, তাহলে তো মানে কাঠগড়ায় দাঁড়াইতে হয় তিনটা দলকে। একটা হচ্ছে বিএনপি, একটা হলো জামাত, আর একটা হচ্ছে এনসিপি। তিন দলই প্রভাব বিস্তার করছে, বিভিন্ন জায়গায় মব তৈরি করছে, মব তৈরি করে প্রশাসনকে, পুলিশকে তারা তাদের নিয়ন্ত্রণে আনছে। তাহলে নিরপেক্ষ নির্বাচন কোথায়? তাহলে অন্য কমিউনিস্ট পার্টি বা অন্যান্য ওদের দাবি তোলা উচিত যে লেভেল প্লেইং ফিল্ড নেই, সুতরাং লেভেল প্লেইং ফিল্ড না হওয়া পর্যন্ত নির্বাচনে আমরা অংশ নেব না বা হতে দেওয়া যাবে না। তো এই তো পরিস্থিতি হচ্ছে। কে কার বিরুদ্ধে অভিযোগ করছে আমি এটা বুঝলাম না। জামাত কেন বিএনপির বিরুদ্ধে কথা বলতেছে? এবং প্রায় দেখি এনসিপি আর জামাত মোটামুটি একটা সংঘবদ্ধ ভাবে বিএনপির বিরুদ্ধে প্রচার চালাচ্ছে, কিন্তু তারা কি প্রশাসন মুক্ত? তারা কি ডিসিএসপি কে ব্যবহার করছে না? হাসনাত আব্দুল্লাহ বলছে যে বাইন কাচিপাই পড়ে এখন পুলিশ প্রশাসন তাদের কথা শুনতেছে। আজকে বলছে যে যদি শেখ হাসিনার পতন না হয়তো, তাহলে ডিসিএসপিরা নাকি লাইন ধরে গণভবনে যে পদোন্নতির জন্য যাইতো। তো আপনি তাহলে এক বছরে কি করলেন? আপনি কি কাঠামোটা করলেন? তাহলে নিরপেক্ষ কাঠামো করতে পারলেন না। এখন এই কথা তোলার অর্থটা কি? এখন তো ভাই গণভবন নাই,
ওই সুদর্শন নাই, আছেন তো আপনারা, তাহলে কি এখন তারা দল বেঁধে আপনাদের দিকে যাচ্ছে? তাই তো হচ্ছে। প্রশাসনের পদোন্নতির ক্ষেত্রে কোন কোন সমন্বয়করা সক্রিয় ছিল তাদের নাম বের হয়নি, এটা তো প্রকাশ্যে আসছে যে প্রশাসনে ওই ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারিরা সমন্বয়কদেরকে স্যার বলে দৌড়াচ্ছে এবং তারা পদোন্নতির লিস্ট করতেছে। অবাক কাণ্ড, মানে নিজেরাই যেটা যে কাজগুলো করতেছে সেই কাজগুলো এখন দায় চাপাচ্ছে অন্যদের উপর, খুবই দুর্ভাগ্যজনক। জি, সে জায়গাটা আবু সাইদ খান, তাহলে নতুন বাংলাদেশ কি পেলাম? এখানে যদি একই জিনিস চলতে থাকে, একজন আরেকজনকে দোষারোপ, একজন আরেকজনের প্রভাব বিস্তার করা, যেটি মোস্তফা এতক্ষণ বললেন যে কেউ কেউ বিশ্ববিদ্যালয় দখল করেছে, কেউ কেউ বিভিন্ন ডিসিএসপিদের নিয়োগ দিচ্ছে, কেউ কেউ তাদেরকে মব সৃষ্টি করছে, কই যাব তাহলে আমরা? মোস্তাফিজ যথার্থই বলেছেন, দ্বিমতের কোনো সুযোগ নেই। দখলবাজি চলছে, তো প্রকাশ্যে যেটা চলছে তার চেয়ে গোপনে এটা বেশি চলছে। সেইটা জামাতের পক্ষ থেকে প্রশাসন দখল করা, সেই ক্যাপাসিটি বোধহয় বিএনপির ততটা নাই যতটা জামাতের আছে, কেননা তারা প্রশাসনের বিভিন্ন স্তরে নীরবে নিভৃতে কাজ করেছে, যে কারণে তারা প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠানে তাদের একটা প্রভাব তারা তৈরি করেছে এবং তাদের লোককে বসিয়েছে। এটা তো ওপেন সিক্রেট, এটা তো আর গোপন রাখার কোনো ব্যাপার নাই। বরং বিএনপি যেটা হচ্ছে যে তার স্থানীয় পর্যায়ে কর্মীরা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তারা চাঁদাবাজি, দখলবাজি করছে। অবশ্য বিএনপি এ ব্যাপারে খুব কঠোর অবস্থানও গ্রহণ করেছে এবং বিএনপি একের পর এক তাদেরকে বহিষ্কার করছে, এবং এটা কিন্তু অতীতে কখনো হয় নাই। আমরা যেটা দেখেছি এর আগে, যে চাঁদাবাজি কিংবা দখলবাজি যখন হয়েছে তখন নেতৃত্ব চোখ বন্ধ করে থেকেছে এবং তারা বলেছে যে পুলিশ প্রশাসন এর ব্যাপারে পদক্ষেপ নেবে, কিন্তু দলের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার ব্যাপারটা আমরা এটা দেখেছি। তারপরেও কতটুকু নিয়ন্ত্রণ করতে পারছে সেটা নিয়ে তো প্রশ্ন করাই যায়। এটা একটা সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে যেটা হলো যে মবতন্ত্র। তো এই মব ভায়োলেন্সকে অনেকে ভায়োলেন্স মনে করছে না। কেউ এনসিবির পক্ষ থেকে কেউ কেউ বলেছেন যে এটা হচ্ছে বিক্ষুব্ধ জনতা। তো আসলে বিক্ষুব্ধ সরকারের জনতা পক্ষ থেকে তো বলা হচ্ছে এটা হচ্ছে প্রেসার গ্রুপ, এরা নাকি প্রেসার গ্রুপ। আবার কোন একজন সরকারের পক্ষ থেকে একজন কর্মকর্তা বলেছেন যে এটা প্রেসার গ্রুপ। তো এর মানে কি, যে এর মধ্য দিয়ে তো মবতন্ত্রকে জায়েজ করার চেষ্টা করা হচ্ছে, যে হ্যাঁ এরকম মবটা তৈরি হতে পারে। তো সেটা গণতন্ত্র এবং এখানে পরিবেশের জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য সবচেয়ে হুমকি হয়ে দাঁড়িয়েছে। এমনকি সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রেও আমার মনে হয় মবতন্ত্র একটা হুমকি। কেননা একজন সাংবাদিক, তো তাকে চিন্তা করতে হচ্ছে যে এর আগে তার একটা ভয় ছিল, আয়নাঘরের ভয় ছিল, তো একটা ভীতিকর অবস্থা ছিল যে সংবাদ করলে তাকে আয়নাঘরে যেতে হবে, তাকে এজেন্সির মুখোমুখি হতে হবে, এই সব ভয় ভীতি ছিল। কিন্তু এখন সেই ভয় ভীতি নেই, কিন্তু মবতন্ত্রের ভয় তো তার চেয়ে কম না, এবং সেই ভয়ের কারণে তাকে কলম থমকে যাচ্ছে, যা লেখা উচিত লিখতে পারছে না, যা বলা উচিত তা বলতে পারছে না। তো এই ধরনের ভয়ের সংস্কৃতি থেকে আমরা এক ধরনের ভয়ের সংস্কৃতি থেকে আর এক ধরনের ভয়ের সংস্কৃতির মধ্যে প্রবেশ করছি। তো এগুলো হচ্ছে সবকিছু গণতন্ত্রের পক্ষে বাধা। তবে এই সমস্ত অজুহাত তুলে নির্বাচনকে প্রলম্বিত করা বোধহয় ঠিক হবে না, বরং নির্বাচনের মধ্য দিয়েই একটা গণতান্ত্রিক ধারা কিংবা একটা রাজনৈতিক ধারা তৈরি হতে পারে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে সব জায়গায় যে সব যেগুলো সমস্যা আছে সেগুলোকে চিহ্নিত করা উচিত, তবে নির্বাচনের মধ্য দিয়ে সমস্যার সমাধান হতে পারে। সংস্কারের দোহাই দিয়ে কিংবা অন্য কোনো দোহাই দিয়ে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলে আমার মনে হয় নির্বাচনকে প্রলম্বিত করা ঠিক হবে না। এবং সরকারের ভিতর তো সরকার আছে, দলের ভিতর দল আছে, তো অনেকেই মনে করেন, এই আমি প্রমাণ দিতে পারবো না, তো অনেকেই মনে করেন যে নির্বাচন প্রলম্বিত করার ক্ষেত্রে সরকারের ভিতরে কেউ কেউ কলকাঠি নাড়ছে। এটা অনেকেই মনে করেন, কতটুকু সত্য আমি জানি না। তবে নির্বাচন প্রলম্বিত করা ঠিক না, কেননা রাজনীতি, দেশ পরিচালনা কিন্তু কোনো অন্তর্বর্তী সরকারের কাজ না। হ্যাঁ, সাময়িক অবস্থায় সরকার এসেছে, এটা একটা রাজনৈতিক কর্মকাণ্ড। অতএব এখানে এনজিও এক্সপার্ট কিংবা প্রশাসনিক কর্মকর্তারা দেশ চালাবে এমনটা হয় না। এখানে গণতান্ত্রিকভাবে জনগণের প্রতিনিধিরা, তাদেরকে এই দেশ চালানোর এখতিয়ার তাদের রয়েছে। আর গণতন্ত্রের তো এক ধরনের, হ্যাঁ আমাদের এখানে পদস্খলন আছে, পশ্চাৎ অপসারণ আছে, গণতন্ত্রের ক্ষেত্রে বহু বাধা বিপত্তি আছে। এখানে বারবার স্বৈরাচার
মাথা চাড়া দিয়ে উঠেছে, সে সবগুলোই সত্য। তারপরেও এখানে একটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা আছে এবং এখানে কতগুলো ভালো নির্বাচনও হয়েছে। আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে তুলনামূলকভাবে অনেক ভালো নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। তো আজকের বাস্তবতায় যে সংকট তৈরি হয়েছে, সংকট উত্তরণের জন্য বরং সবারই এগিয়ে আসা উচিত এবং একটি নির্বাচন এবং যত শীঘ্র সম্ভব। আমার মনে হয় যে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের মধ্য দিয়ে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের সম্ভাব্য তা নিয়ে আলোচনা হয়েছে, আমার মনে হয় সেইভাবে নির্বাচনের দিকেই চলে যাওয়া ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আরেকটা হচ্ছে সেই আশা বিএনপি করছে এখন পর্যন্ত। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে এই ধরনের অজুহাত দিয়ে কোনো বক্তব্যকে সামনে রেখে নির্বাচনকে প্রলম্বিত করা, সেটা জাতির জন্য মঙ্গল বয়ে আসবে বলে আমি মনে করি। মুস্তফা ফিরোজ, সেই জায়গাটাও যে মব নিয়ে যেহেতু কথা উঠলোই, মানে মবকে এক ধরনের জায়েজ করার চেষ্টা, যে ৭১ মুক্তিযুদ্ধের পরেও মব হয়েছে, ৭৩ মব হয়েছে, তারপরে আওয়ামী লীগ আমলে অনেক মব হয়েছে, তো মানে হয়েছে তাই বলে এখনও করতে হবে? মানে সেগুলো আগে যেরকম রাজনৈতিক উদাহরণ দেওয়া হতো, পাশাপাশি এনসিপির একটা বক্তব্য কালকে নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন, সাবেক প্রধানমন্ত্রী ঢুকলে তাকে আম গাছে বেঁধে পেটানো হবে। তো এইগুলি কি আসলে নতুন বাংলাদেশের নতুন এই ইয়াং পিপলদের কাছ থেকে আমরা এটা আশা করেছিলাম? না, সেটা তো অবশ্যই না। এবং যারা আসলে এই অভ্যুত্থানটা সংগঠিত করলো তাদের হাতেই ছিল দেশ। দেখেন, খেয়াল করেন যে এই অভ্যুত্থানের পর একটা শৃঙ্খলা ফিরে আনার ক্ষেত্রে তরুণরা কিন্তু রাস্তায় নামছে, তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে এবং কোথাও যানজট হয়নি, চমৎকার ভাবে প্রশংসিত হয়েছে। তবে লম্বা সময় যেহেতু তাদের অভিজ্ঞতা নেই এবং কতদিন তারা রাস্তায় থাকবে, পরে তাদেরকে উঠানো হয়েছে। তারপরে রাস্তার অবস্থা যা তাই। তা যারা বিপ্লব এবং বিপ্লবের পরবর্তী সময় একটা সুশৃঙ্খল অন্তত রাস্তাঘাটে যারা স্থাপন করলো, তারা যখন উঠে গেল, দেখেন তারপরে পরিস্থিতিটা কি হলো, মব শুরু হলো, ৩২ নম্বর ভাঙা হলো। একেবারে যেখানে আইন পুলিশ সমস্ত কিছু আছে, চোখের সামনে ৩২ নম্বর ঘুরাই দেওয়া হলো। এইভাবে ৩৫টা জেলায় মানে একই ধরনের কর্মকাণ্ড করা হবে এবং তারপর থেকে অব্যাহত ভাবে হচ্ছে। এবং দেখেন, এই মব গুলো নিয়ন্ত্রণের ব্যাপারে সরকার খুব বদ্ধপরিকর, খুব মানে স্ট্রং একটা পজিশন নিয়ে আছে, খুব আফসোস করতেছে, মাথা কুটছে, এমন কিন্তু দৃশ্য পাবেন না। খুব যখন গণমাধ্যমে আসছে তখন এটাকে তারা ডাইভার্ট করার চেষ্টা করছে, না আমরা আছি, কঠোর অবস্থান আছি, এইটা আছি, ওইটা আছি, কিন্তু এর মধ্যে কিন্তু মব হচ্ছে, সম্পদ ভাঙচুর হচ্ছে, প্রাণহানির ঘটনা ঘটছে। পটিয়ার ঘটনাটা তো সাংঘাতিক রকম, যে শহীদ মিনার থেকে ছাত্রলীগের একজন কর্মীকে ধরলো, যার বিরুদ্ধে কোনো মামলাই নেই, থানায় নিয়ে এসে বলছে যে তাকে অ্যারেস্ট করুন। বলে অ্যারেস্ট করুন কিসের ভিত্তিতে? মামলা দেন। তার নামে তো কোনো মামলা নেই। মামলা করেন। এবং এই কথা বলে তারা পটিয়া থানাটা ঘেরাও করলো, ৮ ঘন্টা মহাসড়কটা বন্ধ রাখলো এবং শেষ পর্যন্ত ওসি প্রত্যাহার হলো। এবং একই সঙ্গে তারা আপনার চট্টগ্রামেও তারা অবস্থান করলো। আরো ঘটনা মারাত্মক হলো আপনার পাটগ্রামে, যেটা বিএনপির নেতা কর্মীদের নেতৃত্বে হলো। পাটগ্রামে ওইখানে যারা মানে সাজাপ্রাপ্ত 2 আসামিকে ছিনায় নিল, ভাঙচুর করলো, পুলিশকে অবরুদ্ধ করলো, পাশের হাতীবান্ধা থানা থেকে তাদেরকে উদ্ধার করতে গেল, সেখানে পর্যন্ত মব তৈরি করে তাদেরকে ঘেরাও করে বাধা দেওয়া হলো। তাহলে এই যে রাজনৈতিক দলগুলো যদি সংঘবদ্ধ ভাবে এইভাবে মব তৈরি করে, তাহলে আপনি মানে আইন মানে কি বলে মানে আইনের শাসন বলতে যে কিছু আছে, কিছুই তো থাকবে না। এবং এই চাপে কি হচ্ছে, পুলিশ আর দুর্বল থেকে দুর্বল হচ্ছে। পুলিশকে সবল করবেন, প্রশাসনকে সবল করবেন, আপনারাই করবেন, কারণ আপনারাই তো এখানে কেউ প্রতিপক্ষ নেই এখন। মানে এই বিপ্লবে বিপক্ষে এসে এমন কোন তাণ্ডব আওয়ামী লীগ চালাচ্ছে না, আওয়ামী লীগের পক্ষে কেউ চালাচ্ছে না, সারা দেশ উন্মুক্ত আপনাদের দখলে, কিন্তু তারপরও আপনারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারছেন না। কথায় কথায় মব তৈরি করছেন, অভিযুক্ত যারা সবাই কারাগারে। কিন্তু এখানেও ধরেন মুস্তফা ফিরোজ, এক ধরনের অভিযোগ করা হচ্ছে যে এই কাজগুলোর পিছনে নাকি ফ্যাসিস্টদের সহযোগীরা জড়িত আছে, তারাই এই উস্কানিগুলো দিচ্ছে, তারাই বিভিন্ন কর্মকাণ্ড চালাচ্ছে। আপনি যেটা বললেন যে তাদেরকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা নাকি উস্কানি দিচ্ছে। তাই যদি হয়
তাহলে সম্মিলিতভাবে এটা তো প্রতিরোধ করতে হবে। যে আমি একটা বিরতিতে সময় হচ্ছে, বিরতি থেকে ফিরে এসে আমরা আবার এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। আপনারা থাকবেন আমাদের সঙ্গে। দর্শক, ZSRM নির্মিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতি, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত। ZSRM নির্মিত সংবাদ সম্প্রসারণে আমাদের সঙ্গে অতিথি হিসেবে অনলাইনে আছেন দৈনিক আমাদের সময়ের সম্পাদক আবু সাইদ খান এবং সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ। দুজনকে আবারও স্বাগত। আবু সাইদ খান, ওই যে কথাটাই ছিলাম আর কি, সে জায়গাটা ওই যেটা মোস্তফা ফিরোজ বললেন যে এখন তো সবাই মিলে একজোট হয়ে এই মব বা এই সমাজে যত নেগেটিভ কাজগুলো হচ্ছে সেগুলোর সঙ্গে ঐক্য হওয়ার কথা ছিল, সেটি তো হলোই না। এখন উল্টো কাদা ছড়াছড়ি হচ্ছে, এ ওকে ডুবানোর চেষ্টা করছে, ও তাকে ডুবানোর চেষ্টা করছে। এতে দেশের আসলে মঙ্গল কতটা হবে? প্রথমত হচ্ছে যে একটু কথার পিছনের সূত্র ধরে পিছনে যায়। মব অতীতেও ছিল এবং বলা হয় স্বাধীনতার পরে এত কোনো ঘটনা, 2-4টা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল এবং সেগুলোকে কেউ সমর্থন করে নাই, সেটা নিন্দিত হয়েছিল। অতএব মবকে কখনো জাস্টিফাই করা হয় নাই। তো এইটা হচ্ছে একটা বিষয়। তো এখন জাস্টিফাই করার চেষ্টা হচ্ছে, সমস্যাটা সেখানে। আর একটা হচ্ছে যে এখানে একটা মানে মুভমেন্টটা যে কারণে ও রাস্তায় যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সমাজের বিভিন্ন অংশ রাস্তায় নেমেছিল, বিভিন্ন রকম আকাঙ্ক্ষা ছিল। কেউ গণতান্ত্রিক ব্যবস্থা চেয়েছে, কেউ বৈষম্যের অবসান চেয়েছে, কোটার ক্ষেত্রে সাম্য চেয়েছে, বিভিন্ন জন বিভিন্ন ক্ষেত্রে, কেউ ভোটের অধিকার চেয়েছে, কেউ তার সেবা, রাষ্ট্রীয় সেবা নিশ্চিত করতে চেয়েছে। মানুষের ভিতর ক্ষোভ যন্ত্রণা ছিল, তারা এক রেখায় মিলিত হয়েছে এবং সেটা ঐক্য ছিল। আজকে স্বাভাবিক কারণেই যখন স্বৈর শাসনের অবসান ঘটেছে, মানে বুকের পাড় থেকে পাথরটা সরে গেছে, এখন প্রত্যেকে তার যার যার অবস্থানে চলে যাবে, এতে আমি কোনো আপত্তির কিছু দেখি না। বাক বিতণ্ডাও হবে, তাতেও আমি আপত্তির কিছু দেখি না। আপত্তির জায়গাটা এইটাই যে সেখানে অযৌক্তিক জিনিসগুলোকে জাস্টিফাই করা হচ্ছে, কিংবা যা প্রতিরোধ করা উচিত সেটাকে প্রতিরোধ করা হচ্ছে না। অর্থাৎ মূল পদ্ধতিতে তারা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করা হচ্ছে। এই পদ্ধতির পরিবর্তনটা হওয়া দরকার। গণতন্ত্রের বিকল্প গণতন্ত্র, গণতন্ত্রের বিকল্প মপতন্ত্র না। তো অতএব এই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে পরিস্থিতিকে মোকাবেলা করতে হবে এবং সেই ক্ষেত্রে দলগুলোর ভিতর যতটা ঐক্য আছে সেই ঐক্য ধরে রাখতে হবে এবং সব ক্ষেত্রে ঐক্য হবে এমনটা আমি আশা করি না এবং আশা করা যায় না। যে অনেকেই একটা পায়া সুইস আছে, অনেকেরই একটা ভালো স্বপ্ন দেখে যে সব ব্যাপারে ঐক্য হবে এবং সবাই মিলেমিশে দেশটা গড়ে তুলবে, এমনটা কিন্তু বাস্তবসম্মত না। এবং বিভিন্ন দল, বিভিন্ন মতের পথের দ্বন্দ্ব থাকবে এবং তার মধ্য দিয়েই দেশটাকে এগিয়ে যেতে হবে। কতগুলো মিনিমাম জায়গায় তাদের শ্রদ্ধাবোধ থাকা দরকার, সেটা হচ্ছে গণতন্ত্রের প্রতি, মানবতার প্রতি, মানুষের অধিকারের প্রতি তাদের এই শ্রদ্ধাবোধটা থাকা দরকার। আর একটা হচ্ছে যে শর্টকাট কোনো রাস্তা নাই। যদি কেউ কোনোভাবে মনে করে যে কোনোভাবে যেন তেনভাবে ক্ষমতা ধরে রাখা যায় কিনা, এটাও সম্ভব না। কিংবা কোনো শর্টকাট রাস্তায় ক্ষমতাও যাওয়া যায় না। দীর্ঘ রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়েই তাদেরকে অগ্রসর হতে হবে। তরুণরা যারা আছে, আমরা তাদেরকে সমর্থন করেছি, তাদের হয়ে স্বপ্ন দেখি, প্রচন্ড আবেগ আছে, দেশের প্রতি মমত্ববোধ আছে, কিন্তু তাদেরকে বুঝতে হবে যে এখানে কোনো শর্টকাট রাস্তা নেই এবং তাদেরকে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। কিন্তু সেখানে আমরা বক্তব্যটা দেখছি। আর জামাতের বিষয়টা তো, জামাত তো সবসময় তো তারা রাজনীতি খেলা খেলেছে। তো এখন পর্যন্ত তারা মুক্তিযুদ্ধের তাদের কৃত অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করেনি। তো অতএব জামাতের মুখ দিয়ে যেসব কথা বলা হচ্ছে সেগুলো মোটেই সমর্থনযোগ্য নয়। বরং জামাতকে এখানে গণতান্ত্রিক পরিবেশে রাজনীতি করতে হলে তার কৃত অপরাধের জন্য ক্ষমা চাইতে হবে। আওয়ামী লীগ যদি তার কৃত অপরাধের জন্য, আওয়ামী লীগকে যদি আমরা বলি তাকে ক্ষমা চাইতে বলি, বিচারের কাঠগড়ায় দাঁড়াতে বলি, তো জামাতকেও তার কৃত অপরাধের জন্য, ঠিক আছে আমি ধরে নিলাম যে এখন যারা জামাতের নেতৃত্ব আছে তারা কোনো সেই সময়ের অপরাধের জন্য জড়িত নয়, কিন্তু লিগাসি তো বহন করছে। সেই লিগাসির জন্য তাদেরকে আনুষ্ঠানিকভাবে জাতির সামনে ক্ষমা চাইতে হবে। সেই ক্ষমা তো তারা এখনো চায়নি। বরং অতএব প্রত্যেকে তার নিজের জায়গাটা স্পষ্ট করা উচিত বলে আমি মনে করি। জি মুস্তফা ফিরোজ, সেই জায়গাটা আমি যেটা বলছি না যে
এক এক ধরনের দাবি উঠে আসছে, আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই। এনসিপি বলছে সংস্কার এবং বিচার না হলে ভোট হতে দেবে না, জামাত বলছে সংখ্যানুপাতিক ভোট না হলে সেটি মানে গ্রহণযোগ্য নির্বাচন হবে না, বা অনেক কিছু বলা হচ্ছে। আবার বলছে যে এটা দলীয় দাবি, এটির জন্য নির্বাচন পেছানোর আমরা ষড়যন্ত্র করছি তাও না। মানে আসলে বিষয়টা কি? এটা তো আমি আপনাকে বলছি যে এখন তো ক্ষমতার লড়াই শুরু হয়েছে, এক ধরনের যুদ্ধ। তারা মনে করছে যে বিএনপি ক্ষমতায় চলে আসতে পারবে, তার সেই শক্তি আছে। সুতরাং এখন আমরা যদি ঐক্যবদ্ধ হই, আমরা যদি কলা কৌশল করি এবং বিএনপিকে যদি নানা প্রচার প্রপাগান্ডার মধ্য দিয়ে কোণঠাসা করতে পারি, তাহলে আমাদের ক্ষমতায় আসাটা সুনিশ্চিত হবে। সেই লক্ষ্য নিয়ে জামাত এবং এনসিপি মাঠে নেমেছে এবং প্রচার প্রপাগান্ডার পাশাপাশি কয়েকটি ইস্যু তারা সামনে এনেছে, যেমন সংখ্যানুপাতিক নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, জুলাই ঘোষণা, এই সমস্ত ইস্যুগুলো তারা সামনে আনছে। তারপরে সংবিধান বাতিল করতে হবে। এগুলি আসলে তো যার যার, এটা ম্যানিফেস্টো, এটা তো নির্বাচনী ম্যানিফেস্টো। আগে তো প্রথম বিষয়টা হলো যে শেখ হাসিনার বিরুদ্ধে যে আজকের যারা মাঠে আছে তাদের মূল দাবিটা কি ছিল, যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। শেখ হাসিনার কাছে কি কেউ বলেছে যে সংখ্যানুপাতিক নির্বাচন হইতে হবে, দ্বিকক্ষের পার্লামেন্ট হইতে হবে? এগুলি তো দাবি করেনি। বা সংবিধান বাতিল করতে হবে, এই দাবি তো করেনি। একটাই দাবি ছিল ভোটের অধিকার। সেই ভোটের অধিকারটা কি? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে আনা, ওইটা এস্টাবলিশ করার মধ্য দিয়ে একটা সুষ্ঠু নির্বাচন করা। তারপরে হচ্ছে মানে যার যার ম্যানিফেস্টো সে যাবে ভোটারদের কাছে, ভোটাররা ভোট দিলে সেই অনুযায়ী সে জিতবে এবং সেটা বাস্তবায়ন করবে। কিন্তু এখন কার কাছে মানে এখন মানে কি বলে সংখ্যানুপাতিক নির্বাচন হবে, এটা কি কে করবে? এটা মানে ম্যান্ডেট কোথায়? তারপরে স্থানীয় সরকার, ইন্টারিম গভর্নমেন্ট কখনো স্থানীয় সরকার নির্বাচন করে? আমরা অতীতে আমাদের দেশেই 91 থেকে এই পর্যন্ত শাহাবুদ্দিন সরকার এবং তার পরবর্তী কোন তত্ত্বাবধায়ক সরকার এসে কি স্থানীয় সরকার নির্বাচন করছে? তাদের একটা এজেন্ডা থাকে, তাড়াতাড়ি হচ্ছে একটা জাতীয় নির্বাচন করা, সেটাই তাদের লক্ষ্য হওয়া উচিত। তারপরে হচ্ছে বাকিগুলো। কিন্তু আমরা এখন এমন সব ইস্যু নিয়ে আসছি যে একদিনে আমরা আমেরিকা বা মানে পশ্চিমা একটা শাসন ব্যবস্থা কায়েম করব। অথচ আমরা জানি যে রাজনৈতিক দলগুলো এত দুর্বল, তারা নিজেরাই গণতান্ত্রিক না। অথচ রাষ্ট্রীয় পর্যায়ে নানা রকম তাত্ত্বিক নানা রকম বিষয় নিয়ে আসা হচ্ছে, সেগুলো তাদেরকে বলা হচ্ছে যে তুমি ইয়ে করো। ভাই, আমি মানে রাফাল যুদ্ধ বিমান চালানোর কোনো অভিজ্ঞতা নেই। আপনি আমাদের একজন পাইলটকে বললেন যে তুমি এই বিমান চালায় যাও, ভারতে বোম মেরে আসো, পারবে? সে পারবে না। তো তা আমাদের এখানে রাজনৈতিক দলগুলো যতটুক কাঠামো, সেই কাঠামো অনুযায়ী একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার পরে সেই নির্বাচনেও তো আমরা দেখলাম যে এরশাদ পতনের পর ঠিক মতন সংসদগুলো ফাংশন করলো না। আরো হয়তো কয়েকটা হইলে সেটা হইতে পারতো। আগে তো সেই জায়গাটা প্র্যাকটিস করতে হবে। ওই যে আবু সাইদ ভাই বলছে না যে গণতন্ত্র, আরো গণতন্ত্র প্র্যাকটিসের মধ্য দিয়ে গণতন্ত্রকে টিকায় রাখতে হবে। এর বাইরে তো যাওয়ার কোনো সুযোগ নেই, আমাদের সংবিধান সেই সুযোগ দেয়নি। ফলে নির্বাচন এবং নির্বাচনের মধ্যে অংশ নেওয়া, ভোটের ফলাফল যাই হোক না কেন সেটা মেনে নিয়ে আবার জনগণকে উদ্বুদ্ধ করতে হবে যে এটা হচ্ছে মূল দাবি, এটা হচ্ছে মূল সমস্যা, সুতরাং আমাদেরকে ভোট দেন। এর বাইরে যাওয়ার সুযোগ নেই। আর ম্যান্ডেটবিহীন একটা সরকারকে আপনি 106 সংবিধান 106 রেফারেন্স নিয়ে যে সরকার, সেই সরকার কতটুকু করতে পারে? সে কি একটা রেগুলার গভর্নমেন্ট যে আপনি হাজারটা দাবি পূরণ করার জন্য আপনি বলতেছেন এই গভর্নমেন্টকে? কে বলছে এটা? এটা দেয় কখনো? কোন ইন্টারিম গভর্নমেন্টকে এই ক্ষমতা দেয় কখনো? তত্ত্বাবধায়ক সরকারকে কি বলা হয়? বলে যে আপনি দৈনন্দিন কার্য পরিচালনা করবেন, কোন নির্ধারণীমূলক কোনো কাজ করবেন না। কিন্তু ওনারা দেখতেছে যে কি টেলিযোগাযোগ টেলিকম নীতি করতেছে, চট্টগ্রাম পোর্ট নৌবাহিনী করবে, তারপরে বিদেশিরা পরিচালনা করবে। কেন? এগুলি তো ঠিক না। এগুলি আলামত গুলো খুব খারাপ এবং মানে দ্রুত নির্বাচন হওয়া পক্ষে এইগুলি হলো অন্তরায়, সন্দেহ তৈরি করছে। যে মানে সংস্কারের মানে চারিদিকে সংস্কারের দোকান খুলে বসা এক ধরনের, মানে সংস্কারের জায়গাটা এত বড় করা হয়েছে। কিন্তু দেখেন, অর্থনীতি নিয়ে যে সংস্কারের মূল জায়গাটা দরকার ছিল, এই সরকারের মধ্যে 5 থেকে 6 জন অর্থনীতিবিদ থাকার পরেও সেটি ডিপ ফ্রিজে চলে গেছে।
সেই আলোচনায় আসবো। আমাদের একটা আজকে স্টুডিও ছিল, এটি নিয়ে আলোচনা করতে চাই যে রাজনীতি, তারপরে সংবিধান সব কিছু পরিবর্তন করে ফেলা হচ্ছে, কিন্তু অর্থনীতি নিয়ে তেমন কোনো উদ্যোগ নেই কেন? আলোচনায় আসবো। দর্শক আপনারা থাকবেন জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে। বিরতির পর আবারও স্বাগত জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণের সঙ্গে আছেন আবু সাইদ খান এবং মোস্তফা ফেরোজ। আবারও স্বাগত। আবু সাইদ খান, যে প্রশ্নটি করে গেছিলাম যে অর্থনৈতিক সংস্কার নিয়ে আসলে তেমন কোনো উদ্যোগ এখনো নেই। আচ্ছা, তবে আমি একটু বলি যে অর্থনৈতিক ক্ষেত্রে বরং কিছুটা ডেভেলপমেন্ট আছে। যেমন বাজার দরটা খানিকটা স্থিতিশীল আছে। রমজানের সময় তেমন একটা ঝামেলা হয় নাই, ব্যাংকগুলোর প্রতি মানুষের আস্থা হারিয়ে গেছিল, আস্থাটা ফিরে এসছে। তো বাইরে যে টাকা পয়সা পাচার হয়ে গেছে সেই রিকভারি কতদূর হবে আমি জানি না, তবে তোড়জোড় আছে, সরকারের পক্ষ থেকে এই ধরনের তোড়জোড় আছে। তো এর বাইরে যেটা হওয়ার দরকার, যেটা হচ্ছে না, সেটা হলো বিনিয়োগ হচ্ছে না। এখানে পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া বাইরের ইনভেস্টমেন্ট আসবে। তারপর হচ্ছে এইটা এখানকার লোকেরাও ইনভেস্ট করবে না, কেন? তারা একটা পলিটিক্যাল একটা স্থিতিশীল ব্যবস্থার দিকে তাকিয়ে আছে। তো তারপরও হচ্ছে যে অর্থনীতির ক্ষেত্রে ব্যাংকের একটা সিস্টেমে আনা এবং যেসব অনিয়মগুলো ছিল সেগুলো আমার মনে হয় দূর করাটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু 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 শ্বেতপত্র প্রণয়ন কমিটির সভাপতি, শ্বেতপত্র প্রণয়ন কমিটি যেই রিপোর্ট দিয়েছে সে অনুযায়ী কোনো কাজ হয়নি। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে তারা একটা মধ্যমেয়াদী পরিকল্পনার কথা বলেছিলেন, তার কাছে ধারেও তারা সরকার কোনো রকম উদ্যোগ নেই। এইটা আমার কাছে ওই যখন সে পত্রটা দেওয়া হয় তখনই আমার কাছে মনে হয়েছে যে এত বড় কর্মযজ্ঞ এই গভর্নমেন্টের পক্ষে সম্ভব, সেটা পলিটিক্যাল গভর্নমেন্টকে করতে হবে। এই গভর্নমেন্ট যেটা হচ্ছে যে অবস্থাটাকে, অর্থনীতির অবস্থাকে স্বাভাবিক করা কিংবা যে সব অনিয়মগুলো আছে যতটা দূর করতে পারে, এবং পলিটিক্যাল গভর্নমেন্টকে ব্যাপক সংস্কারে যেতে হবে। হ্যাঁ, দেবপ্রিয় ভট্টাচার্য একটা শ্বেতপত্র দিয়েছে, ওটা ভালো জিনিস। তো সেই অনুসারে তো পরবর্তীতে সরকারগুলো চিন্তা করতে পারে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কখনো এই ধরনের যে সব পরিকল্পনা নেওয়া হয় সেগুলো সবসময় দেখা গেছে যে ওটা ফাইল বন্দী হয়ে থাকে। মুক্তিযুদ্ধের সময় সেখানে রহমান সোবহান, আনিসুর রহমান তারা অনেক পরিকল্পনা তৈরি করেছিলেন, কিন্তু এটা বাস্তবায়িত হয় নাই। তো পরবর্তীতে 90-এর সময়ও আমরা তখনও দেখলাম যে কতগুলা পরিকল্পনা গ্রহণ করা হলো, ওগুলো বাস্তবায়িত হচ্ছে না। তবে সেটা পলিটিক্যাল গভর্নমেন্ট এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য ছাড়া এগুলো কখনোই সম্ভব হয় না। আমরা আশা করতে পারি, স্বপ্ন দেখতে পারি, কিন্তু স্বপ্ন পূরণ এত সহজ ব্যাপার না। জি মুস্তাফিজ, সে জায়গাটায় যে মানে যে রাজস্ব আয় নিয়ে এত ধরনের কথা বলা হচ্ছে, তার মধ্যে এনবিআর এ কি ঘটনাটা ঘটলো আপনি খেয়াল করেছেন? এখন আবার এনবিআর এর লোকজন আছে হচ্ছে ভয়ে, কখন তার চাকরি যায়, কখন ট্রান্সফার হয়, এসব নানা ভয়ে। তো সব জায়গায় হাত দেওয়ার দরকার ছিল না বোধ হয় এই অন্তর্বর্তী সরকারের। মানে এনবিআর এর সংস্কারের এই ইস্যুটা আমি তো বললাম যে এই জায়গাগুলো অনেকগুলো অন্তর্বর্তী সরকারের দরকার ছিল রেগুলার কিছু কাজ করা আর কিছু প্রস্তাব রেখে যাওয়া, যেগুলো নিয়ে ধরা যেত যে এই প্রস্তাবগুলো বাস্তবায়ন কেন করছে না নির্বাচিত সরকার। কিন্তু তারা নিজেরাই এটাকে মানে বাস্তবায়ন করতে গেল এবং তখনই বাধ্য। অনেক ভালো জিনিসও যদি আপনি আলাপ আলোচনা না করে যদি বাস্তবায়ন করতে যান, সেটা বুমেরাং হয়। এনবিআর এর ক্ষেত্রে হয়তো সেটা হয়েছে এবং সেখানে একটা প্রতিশ্রুতি ভঙ্গের কিন্তু ঘটনা ঘটেছে। ব্যবসায়ীরা মধ্যস্থতা করলো, বলা হলো যে না, কারো বিরুদ্ধে অ্যাকশন হবে না, চাকরিচ্যুতি হবে না, কিন্তু দেখা গেল যে সরকার সেখানে হাত দিল এবং অনেককে চাকরি গেল এবং অনেকে চাকরির আতঙ্কে আছে। তো এই জায়গাটাই আপনি নাড়াচাড়া করলেন এমন একটা জায়গায়, যেমন তাদের এই ধরনের ধর্মঘটে যাওয়াটাও ঠিক হয়নি, এত দ্রুত আরো অপেক্ষা করা উচিত ছিল। তাদের দাবি দাওয়াগুলো মানে দাবি দাওয়াগুলি কি, মানে এটা পাবলিকের কি লাভ হবে এটা কিন্তু পাবলিকই জানে না, ফলে মানুষের কোনো এখানে ইন্টারেস্ট নেই, একদম ব্যক্তি স্বার্থ, একদম ব্যক্তি স্বার্থ। হ্যাঁ, তো ফলে এইরকম একটা মানে হৃৎপিণ্ডে মানে আঘাত করাটা ঠিক হয়নি, কারণ অর্থনীতিটাই যদি না থাকে তাহলে তার কিচ্ছু থাকে না। তো সেই জায়গাটা তারা ভুল করেছে। আবার এটা নেগোসিয়েশন করতে যে আরেক ধরনের ভুল হলো, যে এক ধরনের তাদের সাথে ব্ল্যাকমেইল করা হলো যে না তোমাদের কিছু হবে না, কিন্তু ঠিকই করা হচ্ছে। এখন আতঙ্কটা ছড়ায় গেল কর্মচারী কর্মকর্তাদের মধ্যে, তারও তো একটা প্রভাব পড়বে রাজস্ব আদায়ের ক্ষেত্রে। তো এটা একটা ভুল বার্তা গেল। আবার দেখেন আবু সাইদ ভাই বলছে যে
অর্থনীতির তেমন কিছু হয়নি। কিন্তু আমি মনে করি, দেখে সোহরাব হাসান একটা লেখা দেখলাম যে এই যে গত 1 বছরে মানুষের কি আয় বেড়েছে, মানুষের কি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, কারোর কি বেতন বেড়েছে? কোনো কিছু কিন্তু হয়নি। সামগ্রিক ভাবে কিছু উন্নতি দেখা যাচ্ছে, বিশেষ করে টাকা পাচার, দুর্নীতি সেটা তুলনামূলক ভাবে অনেক কমে গেছে, যার একটা তো আমরা রেজাল্ট দেখছি। রেমিটেন্সটা আমাদের প্রভাবটা অনেক বেড়েছে, সেটার একটা আমরা প্রভাব দেখছি। রপ্তানিটা কিছুটা বেড়েছে, সেটা একটা প্রভাব আছে, কিন্তু ওই অর্থে কিন্তু কর্মসংস্থান বাড়েনি। সবচেয়ে বড়টা মানে ব্যর্থ হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন মানুষ, তিনি সরকার প্রধান থাকার পরেও কিন্তু বিদেশি বিনিয়োগ আসছে না। কারণ বিদেশি বিনিয়োগ আসতে গেলে একটা স্টেবল গভর্নমেন্ট দরকার। কোনো ইন্টারিম গভর্নমেন্টের সাথে কোনো বড় ধরনের বিনিয়োগকারীরা আসবে না, এটাই নিয়ম। তারা অপেক্ষা করে যে পার্মানেন্ট গভর্নমেন্ট কবে আসবে, তখন তারা তাদের সাথে সেই চুক্তিতে যাবে। ফলে এই কারণে আমি বলি যে যত দ্রুত নির্বাচন হবার মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার না আসলে অর্থনীতি কিন্তু চাঙ্গা হবে না। এবং কয়েকদিন আগে দেখেন সালাউদ্দিন আহমেদ কি বলছেন যে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, এরকম একটি খবর প্রচারিত হওয়ার পর বিনিয়োগকারীরা একটু সাড়া দিয়েছে, একটু অর্থনীতি একটু জাগতে শুরু করেছে। এটাই হচ্ছে আসল ব্যাপার। তার মানে নির্বাচন হবে, একটা স্টেবল গভর্নমেন্ট আসবে, বিনিয়োগকারীরা আসবে, ব্যবসায়ীরা আসবে, তারা বিনিয়োগ করবে, এটাই হচ্ছে নিয়ম। এই নিয়মের বাইরে যে যত আপনি বেশি এইভাবে চলতে থাকবেন, তত বেশি আস্তে আস্তে নিচের দিকে যাবেন। আমার 1-11 গভর্নমেন্টের মতো আলামতের মতন মনে হয়। প্রথম 6 মাস খুব ভালো, কিন্তু এটাকে যখনই প্রলম্বিত করতে গেছে তখনই আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করেছে। এখন বোধহয় সেই দিকে আমরা যাচ্ছি। জি, আমরা আশা করি না সেদিকে অন্তত যাওয়া হোক। আমরা একটা সুষ্ঠু নির্বাচন হোক খুব দ্রুত, এবং যেটা একটা দুই দলের মধ্যে মানে সরকার এবং বিএনপির মধ্যে এক ধরনের বোঝাপড়া হয়েছে। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা হয়ে যাক, নির্বাচিত সরকার এসে যা করার পরবর্তীতে করুক। মোস্তফা ফিরোজ, আবু সাইদ খান, দুজনকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আপনাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল ZSRM নিবেদিত আজকের সংবাদ সম্প্রসারণে। ডিবিসি সংবাদ।